নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 22শে জুলাই সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের প্রত্যয়ী ঘোষণা, মোদির পতন শুধু সময়ের অপেক্ষা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পুলিশের মারে হাসপাতালে আইনজীবী, প্রতিবাদে হাইকোর্ট বয়কট, হলো না কোনো মামলা। মহুয়া মৈত্রদের আর্জি মেনে কানোয়ার যাত্রায় যোগীদের নাম নির্দেশিকায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনো পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছে কেন্দ্র। বাংলাদেশে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে, সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার প্রশংসায় ইরাকি সেনা কর্মকর্তা। হুদাইদায় ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের এইলাত বন্দরে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে ইসরায়েলের গভীর আতঙ্কের কয়েকটা কারণ তুলে ধরা হয়েছে একটা ওয়েবসাইটে। কাস্পিয়ান সাগরে নিরাপত্তা জোরদার এবং উদ্ধার তৎপরতা বিষয়ে যৌথ মহড়া চালিয়েছে ইরান এবং রাশিয়া। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের প্রত্যয়ী ঘোষণা, মোদির পতন শুধু সময়ের অপেক্ষা। ভাড়া করা দুটো পায়া দিয়ে চলা নরেন্দ্র মোদির তৃতীয় ইনিংসের গদি যে টলমলে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে তার উপলব্ধি হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। সেই উপলব্ধিকে গতকাল রবিবার ধর্মতলার জনসমুদ্রে ভাসিয়ে সবার মধ্যে ভাগ করে দিয়েছেন ভারতীয় রাজনীতির দুই মেগা তারকা। এজেন্সি জুজু, গ্রেপ্তারের হুমকি, ধর্মীয় বিভাজনের রাজনীতি, টাকা ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা লোকসভা ভোট পর্বে দুই রাজ্যেই সমানভাবে চালিয়ে গিয়েছিল পদ্ম পার্টি, কিন্তু লাভ হয়নি। বাংলা আর উত্তরপ্রদেশ দুই রাজ্যের সাধারণ মানুষই মোক্ষম জবাব দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর যোগী আদিত্যনাথকে। এই দুই রাজ্যে মোদী শাহ বধের দুই কারিগর এদিন ধর্মতলার জনজোয়ারকে আশ্বস্ত করে জানিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদীর অতিথি সরকার কিছুদিনের মেহমান মাত্র, পতন শুধু সময়ের অপেক্ষা। পুলিশের মারে হাসপাতালে আইনজীবী, প্রতিবাদে হাইকোর্ট বয়কট। আজ শুনানি হলো না বহু গুরুত্বপূর্ণ মামলার। হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল একটা মামলার কাজে গিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ পুলিশ ফাঁড়িতে। অভিযোগ, সেই সময় ওই ফাঁড়িতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর সুদীপ্ত সেনাল তাকে হেনস্থা করেন। মহুয়া মৈত্রদের আর্জি মেনে কানোয়ার যাত্রায় যোগীদের নাম নির্দেশিকায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। কানোয়ার যাত্রার রুটের প্রত্যেক দোকানে উল্লেখ করতে হবে দোকান মালিকের নাম। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার কানোয়ার ইস্যুতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে রাজ্যগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। 4 দিন পরে এই মামলায় পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, কানোয়ার নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল বেশ কয়েকটা পিটিশন। আবেদনকারীদের তালিকায় ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। চলতি মাসে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা। তার আগে উত্তরপ্রদেশ সরকার নির্দেশ দিয়েছে কানোয়ার যাত্রার প্রতিটা রুটে যত খাবারের দোকান রয়েছে তার সবকটাতেই বড় বড় ব্যানার দিয়ে লিখতে হবে দোকান মালিকের নাম, যার মূল উদ্দেশ্য পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু এবং মুসলিম দোকানগুলোকে। কেবল উত্তরপ্রদেশ নয়, একই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও। বিজেপি রাজ্য সরকারগুলোর এই নির্দেশের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় বিভাজন আরও স্পষ্ট করে তোলা, তেমনটাই অভিযোগ বিরোধীদের। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনো পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছে কেন্দ্র, যা নিয়ে জেডিইউ নেতা
তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করেছে রাষ্ট্রীয় জনতা দল। বিহারের ঝাঁঝরপুরের জেডিইউ সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থমন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন যে অর্থনৈতিক বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিহার এবং অন্যান্য পিছিয়ে পড়া রাজ্যগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার পরিকল্পনা সরকারের আছে কিনা। এক লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদার ইস্যু তৈরি হয়নি। বিহারের জন্য বিশেষ মর্যাদা জেডিইউ এর দীর্ঘদিনের দাবি ছিল। এবারের নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জেডিইউ, টিডিপি এবং অন্যরা দলের সঙ্গে জোট বেঁধে এই ম্যাজিক ফিগার তৈরি করায় নীতিশ কুমারের নেতৃত্বাধীন দল তাদের এই দাবিতে জোর দেবে বলে আশা করা হয়েছিল। বাংলাদেশে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। বাংলাদেশের পুলিশ বলেছে, কোটা বিরোধী আন্দোলনের সময় সহিংসতার সাথে জড়িত থাকা সন্দেহে তারা 500-র বেশি লোককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিরোধী দল বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ। সারা দেশে ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ। মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত কয়েকদিনের সংঘাত সহিংসতায় এ পর্যন্ত অন্তত 141 জন নিহত হয়েছেন। রবিবার কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। শিক্ষার্থীদের দুই ধরনের অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, যারা 9 দফা দাবি এবং শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই। নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না। এই সমন্বয়কারী আরও জানিয়েছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া হলে পরবর্তী করণীয় ঠিক করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি এবং কারফিউ জারির কারণে গত দুদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল সেটা আরও একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে। শুধুমাত্র রবিবারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত 500-র বেশি মানুষকে, যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এর আগে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী সহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত সূত্র জানাচ্ছে, রবিবারে আটক করা ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির অল্প কিছু নেতাকর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। রবিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এতে অন্তত 8 থেকে 17 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন আগে থেকে আহত ছিলেন। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। দৈনিক প্রথম আলো বলেছে, রবিবার মোট 19 জনের মৃত্যু হয়েছে। প্রথম আলো 5 দিনে নিহতের সংখ্যা 174 জন বলে সংবাদ প্রকাশ করেছে। কালের কণ্ঠ পত্রিকায় রবিবার নিহতের সংখ্যা 15 জন বলা হয়েছে। আর গত মঙ্গলবার থেকে মোট নিহতের সংখ্যা তারা বলেছে 120 জন। ইংরাজি দৈনিক নিউ এইজ বলছে, রবিবার নিহতের সংখ্যা 13 জন। দৈনিক যুগান্তর কারফিউর দ্বিতীয় দিনে 8 জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। নয়াদিগন্ত পত্রিকায় 13 জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। দ্য ডেইলি স্টারে চলমান সংঘর্ষে এখনো পর্যন্ত 140 জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। রবিবার 7 জনের মৃত্যুর খবর দিয়েছে সংবাদপত্রটা। গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার প্রশংসায় ইরাকি সেনা কর্মকর্তা। ফিলিস্তিনের গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ইরাকি প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্স। গতকাল রবিবার ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের সাইয়েদুস সুয়াদা ব্রিগেডের মহাসচিব আবু আলা আল ওয়ালে গাজা উপত্যকার নিপীড়িত নির্যাতিত মানুষকে রক্ষার জন্য ইয়েমেনি জনগণের অটলতা ও সাহসিকতার প্রশংসা করেছেন। ইরাকের ওই সেনা কর্মকর্তা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতিকে লেখা এক বার্তায় এই প্রশংসা করেছেন। হুদায়দায় ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের এইলাত বন্দরে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে যে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দক্ষিণে এইলাত বন্দর শহর এবং সেই সাথে লোহিত সাগরে একটা আমেরিকান এবং একটা ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালিয়েছে। আরব এই দেশটার উপর ইসরায়েলি শাসক গোষ্ঠীর সর্বশেষ হামলার পর এই সব লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো।
আটলান্টিক পরিষদের একটা ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে ইসরায়েলের গভীর আতঙ্কের কয়েকটা কারণ তুলে ধরা হয়েছে। পেজেশকিয়ানের নির্বাচন ইসরায়েলের জন্য বোঝা হয়ে উঠতে পারে, এই রকম শীর্ষক প্রবন্ধটাতে রাজ জিম্মত এইসব কারণ তুলে ধরেছেন। তার মতে এইসব কারণ হচ্ছে, প্রথমত প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখতে পেজেশকিয়ানের অঙ্গীকার, দ্বিতীয়ত ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে ইরানের কঠোর এবং আক্রমণাত্মক নীতিতে কোনো পরিবর্তন আসবে না পেজেশকিয়ানের নির্বাচনের কারণে। জিম্মত লিখেছেন, ইরানের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসাবে পেজেশকিয়ানের বিজয় তেহরানের ইসরায়েল নীতিতে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না বলেই ইসরায়েলিরা মনে করছে। তৃতীয়ত, জিম্মতের মতে ইসলামী ইরানের প্রেসিডেন্টরা পররাষ্ট্র বিষয়ের চেয়ে ঘরোয়া বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন বা বেশি কর্তৃত্ব রাখেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও এই বাহিনীর কুদস ব্রিগেড আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এক্ষেত্রে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। চতুর্থ কারণ হলো, পাশ্চাত্যের সঙ্গে সংলাপ এবং সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনায় আতঙ্কিত হয়েছে ইসরায়েল। এই লেখকের মতে ইরানের সাবেক পরমাণু আলোচক এবং উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পেজেশকিয়ানের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, আর এই বিষয়টা ইসরায়েলের জন্য নেতিবাচক বলে তিনি মনে করেন। কারণ পররাষ্ট্রমন্ত্রী পদে আরাকচির নিয়োগের ফলে ইরানের পরমাণু বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে সংলাপে অগ্রগতি হলে এবং এই বিষয়ে একটা রাজনৈতিক সমাধান পাওয়া গেলে তা ইসরায়েলের জন্য ক্ষতিকর হবে। কাস্পিয়ান সাগরে নিরাপত্তা জোরদার এবং উদ্ধার তৎপরতা নিয়ে যৌথ মহড়া চালিয়েছে ইরান এবং রাশিয়া। এই মহড়ায় আজারবাইজান সহ কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সাগর নিরাপত্তা বিষয়ক এই মহড়ার মুখপাত্র আব্বাস হাসানি বলেছেন, ইরানি নৌবাহিনীর উদ্যোগে কাস্পিয়ান সাগরের নিরাপত্তা এবং উদ্ধার বিষয়ক মহড়া 2024 অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার উদ্ধারকারী জাহাজের পাশাপাশি ইরানের বেশ কয়েকটা উদ্ধারকারী জাহাজ এবং ডেস্ট্রয়ার এতে অংশ নেয়। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।